পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত। উত্তেজনা নিরসনে আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানীতে আবারও আলোচনা হতে পারে ইরান আমেরিকার। সাম্রাজ্যবাদী মানসিকতা ও শোষণের রাজনীতি ভবিষ্যতে পৃথিবীতে টিকবে না বলছেন ইরানের প্রেসিডেন্ট। চীনের সঙ্গে সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক জল সীমায় থাকা জ্বালানি তেল চীনের কাছে বিক্রির জোর চেষ্টা করছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছে আমি অনন্যা চৈতি। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার সকালে শপথ হয়। এ সময় শুভেন্দুর মন্ত্রিসভায় 5 জনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর শপথ নেন দিলীপ ঘোষ, তারপর অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে প্রশাসন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর কলকাতা পুলিশের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের অফিসিয়াল হ্যান্ডেল 42টি অ্যাকাউন্ট অনুসরণ করা হয়। এর মধ্যে যুক্ত করা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকাউন্ট। এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল অ্যাকাউন্টকেও ফলো করা শুরু করেছে কলকাতা পুলিশ। 41 বছরেরও বেশি অভিজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল এন.এস. রাজা সুব্রামানিকে ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার। দেশটির বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান আগামী 30 মে অবসরে যাবেন। তার স্থলাভিষিক্ত হবেন সুব্রামানি। বর্তমানে সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। 2024 সালের 1 জুলাই থেকে 2025 সালের 31 জুলাই পর্যন্ত ভারতের উপসেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1985 সালের ডিসেম্বর মাসে সামরিক বাহিনীতে যোগ দেন সুব্রামানি। তিনি ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলের দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক কমান্ডের শীর্ষ কর্মকর্তা, স্টাফ ও প্রশিক্ষক পদেও দায়িত্ব পালন করেছেন। পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এমন অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছে ভারত। শুক্রবার সন্ধ্যায় ওড়িশা উপকূলে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এই উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজেদের প্রযুক্তিতেই এই মডুলার রেঞ্জ এক্সটেনশন কিট বা ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন সিস্টেম তৈরি করেছে। এ প্রযুক্তির মাধ্যমে সাধারণ বোমাকে অত্যন্ত নিখুঁত ও লক্ষ্যভেদী অস্ত্রে রূপান্তর করা সম্ভব। সম্প্রতি আলোচনা চলছিল ভারত 10,000 কিলোমিটারেরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। বর্তমানে শুধুমাত্র আমেরিকা, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছেই 12,000 কিলোমিটারের বেশি দূরপাল্লার প্রযুক্তি আছে। যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নিরসনে আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও আলোচনা হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, দুই পক্ষ একটি সমঝোতা স্মারকের খসড়া নিয়ে কাজ করছে। 14 দফার এ খসড়ার মূল উদ্দেশ্য একটি আনুষ্ঠানিক আলোচনার কাঠামো তৈরি করা, যাতে সংঘাত নিরসনের পথ তৈরি হয়। বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রস্তাবিত খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীতে উত্তেজনা কমানো এবং উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ স্থানান্তরের বিষয়টি রয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মত পার্থক্য আছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনার বড় বাধা হয়ে আছে। ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। ইরানি বন্দরে প্রবেশের চেষ্টাকালে 2টি ট্যাঙ্কার অচল করে দেওয়ার দাবি করেছে মার্কিন বাহিনী। শুক্রবার এমন পাল্টাপাল্টি তথ্য জানিয়েছে দুই দেশ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ওমান উপসাগর থেকে ওশান কোই নামে একটি জাহাজ জব্দ করেছে দেশটির নৌবাহিনী। জাহাজটি ইরানের তেল রপ্তানি ও জাতীয় স্বার্থে বিঘ্নিত করার চেষ্টা করছিল। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী 2টি ট্যাঙ্কার অচল করে দিয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি বাহিনী হরমুজ প্রণালীতে 3টি মার্কিন যুদ্ধজাহাজে হামলা করেছে। তবে ইরানের শীর্ষ সামরিক কমান্ড অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
ওই হামলায় 10 জন ইরানি নাবিক আহত হয়েছেন। নিখোঁজ আছেন 5 জন। হরমুজের প্রবেশমুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও প্রণালীর পূর্বে ও চাবাহার বন্দরের দক্ষিণে মার্কিন সামরিক জাহাজে পাল্টা হামলা করেছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেছেন, মার্কিন বাহিনীর গোলাবর্ষণের ঘটনা সামান্য সংঘাত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তাদের দেয়া প্রস্তাবের বিষয়ে ইরানের জবাবের অপেক্ষায় আছেন তারা। এদিকে ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। চলমান উত্তেজনা প্রশমনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে তারা আলোচনা করেন। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়ে দিয়েছেন, তারা মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছেন। সম্প্রতি ইরানি জাহাজে হামলার ব্যাপারে নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ইরানের বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যে কোনো আগ্রাসন ও হঠকারিতার জবাব দিতে তারা প্রস্তুত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্রাজ্যবাদী চিন্তা ও শোষণের নীতি ভবিষ্যতের বিশ্বে কোনো স্থান হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি আরও বলেছেন, সাম্রাজ্যবাদী মানসিকতা ও শোষণের রাজনীতি ভবিষ্যতের পৃথিবীতে টিকবে না। নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম ইরানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। দেশের অগ্রগতি ও জাতীয় পরিচয় রক্ষার এ যাত্রা ভবিষ্যতে অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। তিনি সেখানে বলেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র দায়িত্বহীন সামরিক তৎপরতা দেখায়। তিনি প্রশ্ন করেন, এটি কি চাপ প্রয়োগের চেষ্টা, নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি জটিল সংঘাতে জড়ানোর চেষ্টা? হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এলাকায় ইরান একটি নতুন নীতিমালা বা মেরিটাইম রেজিম চালুর পরিকল্পনা করছে। এ পরিকল্পনায় পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি নামে একটি নতুন কর্তৃপক্ষ গঠন করা হবে। নতুন নিয়মে কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করলে আগেভাগেই ইরানকে ইমেইল করে বিস্তারিত জানাতে হবে। ইরানের ছাড়পত্র নিতে হবে। এ পথে চলাচলের জন্য টোল বা মাশুলও দিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে ওই অঞ্চলের কৌশলগত নৌপথের উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাইছে ইরান। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ ছড়িয়ে পড়েছে। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কিনা সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। বার্তা সংস্থা এপির পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে গেল সপ্তাহের শুরুর দিকে দ্বীপটির কাছে তেলের আস্তরণ দেখা যায়। বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ইরানের নৌযান এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার হামলার আগেই আস্তরণটি দেখা গেছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ড ওয়ার্ল্ড এআই এর বরাত দিয়ে এপি জানিয়েছে, মঙ্গলবার খার্ক দ্বীপের উপকূলীয় জলসীমায় তেলের আস্তরণটি দেখা যায়। শুক্রবারের মধ্যে এটি প্রায় ৭১ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। তেলের এই বিশাল আস্তরণটি কিভাবে হলো তা স্পষ্ট জানা যায়নি। আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানের জ্বালানি তেল চীনের কাছে বিক্রির চেষ্টা চলছে। তেহরান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিপ্লো হাউসের পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ সম্প্রতি আল জাজিরাকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের এক সপ্তাহ আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফর করেছেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। এছাড়াও যুক্তরাষ্ট্রের অবরোধ এবং সমুদ্র পথে বাধার কারণে ইরান আন্তর্জাতিক জলসীমায় ভাসমান তেলের ব্যারেলগুলো বিক্রির জন্য চীনের সঙ্গে নিবিড় সমন্বয় করছে। বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্য অবকাঠামো সম্পন্ন দেশ জাপানকে এক দশক আগে হামমুক্ত ঘোষণা করা হলেও এখন আবার সংক্রমণ দেখা দিয়েছে। গত দশকে ২০১৯ সালে দেশটিতে হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল। সে বছর মোট ৭৪৪ জন হাম রোগী শনাক্ত হয়েছিল। এবছরের প্রথম ভাগে দেশটিতে ৪৩৬ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এটি জাপানে হাম সংক্রমণের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। তবে জাপানে এবছর কেউ মারা যায়নি। হামের প্রকোপ টোকিও এবং আশেপাশের ৩টি জেলায় সবচেয়ে বেশি। ধারণা করা হচ্ছে, বিদেশ ফেরত বা বিদেশি পর্যটকদের মাধ্যমে জাপানে হামের সংক্রমণ হয়েছে। শুরুতে মনে করা হয়েছে নিউজিল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে এ ভাইরাস এসেছে। এখন এমন দেশের তালিকা আরও বাড়ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।